আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মে। আজ আমরা পড়ব, আমরা গত ক্লাস শেষ করেছিলাম উচ্চারণের ধ্বনির ব্যবহার, আমাদের উচ্চারণে কোন কোন ধ্বনি ব্যবহৃত হয় সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব উচ্চারণের হর্ষ ধ্বনি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি উচ্চারণ ঠিক লিখেছেন, বাট আপনি যদি হর্ষ চিহ্ন যথাস্থানে ব্যবহার না করেন তাহলে আপনার উচ্চারণটি সঠিক হবে না। এ কারণে আমরা আজকে হর্ষ চিহ্নের ব্যবহার নিয়ে আলোচনা করব। তাহলে আপনার শিরোনামটা লিখে নেই, হর্ষ চিহ্নের ব্যবহার। উচ্চারণে হর্ষ চিহ্নের ব্যবহার। উচ্চারণে হর্ষ চিহ্নের ব্যবহার। এখন আসি হর্ষ চিহ্ন কাকে বলে। হর্ষ চিহ্ন হচ্ছে, আমরা হর্ষ চিহ্নের বিপরীতে বসে হচ্ছে অধ্বনি। হর্ষ চিহ্ন, এই হর্ষ চিহ্ন এটার সাথে সম্পর্ক হচ্ছে অধ্বনি। অধ্বনি কিরকম, মানে দুটো হচ্ছে পরস্পর বিপরীতমুখী। বিপরীতমুখী এর কারণে যদি কোনো বর্ণের ধ্বনির শেষে হর্ষ চিহ্ন থাকে, যদি কোনো ধ্বনির শেষে হর্ষ চিহ্ন থাকে তার মানে কোনো অধ্বনি নাই। যদি কোনো ধ্বনির শেষে হর্ষ চিহ্ন থাকে না, হর্ষ চিহ্ন না থাকে, তাহলে সেখানে অধ্বনি আছে। যেমন ধরেন আমরা বলি কুল। এখন কুলের যদি, এটা একটা কুলের অর্থ, এটা একটা কুলের শব্দ। এই কুল শব্দের অর্থ নদীর তীর। এই কুলের অর্থ আছে, মানে যদি উচ্চারণ লিখতে চাই তাহলে আমাকে এভাবে লিখতে হচ্ছে। এখন এভাবে লিখলে আমাকে হর্ষ চিহ্ন দিতে হবে। যদি আমি হর্ষ চিহ্ন না দিই তাহলে এই কুল শব্দের অর্থ হচ্ছে বংশও আছে, আবার আমাদের বড়ই ফল জাতীয় বিষয় এই কুল আছে। এখন যদি আপনি হর্ষ চিহ্ন না দেন তাহলে আপনার অর্থটা ঠিক থাকবে না। এই কারণে আমাদেরকে হর্ষ চিহ্ন উচ্চারণে ব্যবহার করা বাধ্যতামূলক করতে হবে। তবে হর্ষ চিহ্ন যেখানে ব্যবহার করব সেখানে কোন ধ্বনি নাই, সেখানে অধ্বনি নাই। আর যদি অধ্বনি থাকে তাহলে সেখানে হর্ষ চিহ্ন ব্যবহার করব না। এবার আসি, আর যে ধ্বনি শেষে হর্ষ চিহ্ন থাকে সে ধ্বনিকে বলা হয় হর্ষন্ত ধ্বনি। বর্ণের শেষে থাকলে হর্ষন্ত বর্ণ বলে। এখন আমাদের উচ্চারণে পয়েন্টটা আছে, উচ্চারণের হর্ষ চিহ্ন কোথায় ব্যবহার করব। উচ্চারণে হর্ষ চিহ্ন ব্যবহার করতে হলে আমাদের জানতে হবে প্রথমত অক্ষর কাকে বলে। তাহলে শিরোনামে লিখি অক্ষর। অক্ষরটা না জানলে আমরা হর্ষ চিহ্ন কোথায় ব্যবহার করবো সেটা আমরা জানবো না। অক্ষর কাকে বলে, আমরা প্রথাগতভাবে যেভাবে জানি যে এগুলো হচ্ছে অক্ষর, আসলে এগুলো অক্ষর না, সেগুলোকে আমরা বর্ণকে অক্ষর হিসেবে ব্যবহার করি। অক্ষর হচ্ছে ইংলিশে যেটা সিলেবল বলি, বাংলা সেটা হচ্ছে অক্ষর। চলুন অক্ষরের সংজ্ঞা একটু দেখে নেই। একটি শব্দ উচ্চারণকালে শব্দটিকে যতগুলো অংশে ভাগ করা হয়, যতগুলো অংশে ভাগ করা হয় তার প্রত্যেকটিকে এক একটি অক্ষর বলে। প্রত্যেকটি অংশকে এক একটি অক্ষর বলে। এক একটি অক্ষর বলে। কথা হচ্ছে স্যার অক্ষর তো সংজ্ঞা বুঝলাম, কিন্তু এটার ধরন কিরকম। চলেন একটা উদাহরণ দিই, উদাহরণ আমরা বোঝার চেষ্টা করি অক্ষরের উদাহরণটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আসি, দেখে আমি যে বিষয়টি পড়াচ্ছি সেটা হচ্ছে বাংলা। বিষয়টির নাম বাংলা। এখন সুবিধার্থে আগে আমরা উচ্চারণটা লিখে নেই। আমাদের কি ছিল যে অনুস্বারের জায়গায়, আগের ক্লাসের কথা মনে আছে, যারা আগের ক্লাসটি দেখেননি তারা আগের ক্লাসটি দেখে নেবেন। আগের ক্লাসে ধ্বনি, কোন কোন ধ্বনি থাকলে কোন কোন ধ্বনি ব্যবহৃত হয়, বানানে কোন কোন ধ্বনি থাকে, আর বানানের ধ্বনিগুলো বিপরীতে উচ্চারণে কোন কোন ধ্বনি রাখা হয় সেটা আমি সম্পূর্ণ ভিডিও দিয়েছি। আশা করি ভিডিও নাম্বার 2-তে আছে, ওটা একটু দেখে নেবেন। ওখানে বলা আছে যদি অনুস্বার থাকে তাহলে অনুস্বার জায়গায় বসবে, তাহলে এক আল্লাহ। এখন আসি, আমরা থামতেছি কোথায়, এখানে কয়টা অক্ষর আছে স্যার? প্রশ্ন হচ্ছে স্যার এখানে কয়টা অক্ষর আছে। আমরা যেটা বলি
যে ব ব আ অনিস্বর ল আ, তার মানে আমরা এভাবে করে বলার চেষ্টা করি যে ব প্লাস সরেয়া, আকার মানে কি সরেয়া প্লাস অনুস্বার প্লাস ল প্লাস আ, তার মানে এখানে 5টি 1 2 3 4 5 5টি, এটা অক্ষর নয়, এটি অক্ষর নয়, তাহলে এটা কি? এটা যদি আমরা উচ্চারণ করি তাহলে ধ্বনি, আর যদি উচ্চারণটাকে লিখিত আকারে লিখি তাহলে বর্ণ। অর্থাৎ এখানে 5টি ধ্বনি বা বর্ণ আছে। তাহলে অক্ষর কি? অক্ষর দেখেন, এটা উচ্চারণ করতে গেলে আপনি কি উচ্চারণ করেছেন? বাং লা, বাং একসাথে উচ্চারণ করতেছেন না? তাহলে আমরা সংজ্ঞায় বলেছিলাম একটা শব্দকে উচ্চারণ করতে গেলে যতগুলো অংশে বিভক্ত করি প্রত্যেকটা অংশে, তার মানে বাং এটা একটা আলাদা অংশ, লা এটা একটা আলাদা অংশ। তার মানে বাংলা শব্দে 2টি অক্ষর আছে। কয়টি অক্ষর? 2টি অক্ষর। তাহলে আশা করি এখন অক্ষরের ধারণাটি ক্লিয়ার হয়ে গেছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে বা বাং উচ্চারণ করি একসাথে, লা উচ্চারণ করি একসাথে, এরকম। যেমন আপনি বাংলাদেশ যদি বলেন স্যার বাংলাদেশে কয়টা অক্ষর আছে? বাং লা দেশ, তাহলে বাং লা দেশ, তাহলে 3টি অক্ষর আছে, 3টি অক্ষর। এরকম আপনি উচ্চারণ করার সময়, একটা শব্দকে উচ্চারণ করার সময় যতগুলো অংশে ভাগ করবেন প্রত্যেকটা অংশকেই অক্ষর বলে। এবার আমাদের জানতে হবে অক্ষরের কত প্রকার অক্ষর আছে আমাদের উচ্চারণের সাথে সম্পৃক্ত। উচ্চারণের সাথে সম্পৃক্ত অক্ষর হচ্ছে 2 ধরনের, 2টি অক্ষর। অক্ষর 2 প্রকার। নাম্বার 1 মুক্তাক্ষর। এখন মুক্তাক্ষরের ক্ষেত্রে মুক্তাক্ষর কাকে বলে? যে অক্ষর উচ্চারণে ধ্বনি থামে না, যে অক্ষর উচ্চারণে ধ্বনি থামে না। ধ্বনি থামে না। নাটা গোল করে রাখতেছি কারণ নাটা আমাদের জরুরি। 2 নম্বর আছে বদ্যাক্ষর। 2 নম্বরে বদ্যাক্ষর। বদ্যাক্ষরের ক্ষেত্রে তাহলে বদ্ধ মানে কি? এই মুক্তাক্ষর মানে মুক্ত, অর্থাৎ যেখানে থামে না। বদ্ধ মানে কি? আটকানো। তাহলে যেখানে অক্ষর সম্পূর্ণ থেমে যায়, যেমন যে অক্ষর উচ্চারণ ধ্বনি সম্পূর্ণ থেমে যায়, যে অক্ষর উচ্চারণে ধ্বনি সম্পূর্ণ থেমে যায়, ধ্বনি সম্পূর্ণভাবে থেমে যায়, তাহলে যেটা সম্পূর্ণভাবে থেমে যায় সেটা বদ্যাক্ষর, যেটা থামে না সেটা হচ্ছে মুক্তাক্ষর। এবার আসি, একটু খেয়াল রাখবো আমাদের এই মুক্তাক্ষর এবং বদ্যাক্ষরের ক্ষেত্রে। মুক্তাক্ষরের শেষে সাধারণত স্বরধ্বনি থাকে, আর বদ্যাক্ষরের শেষে সাধারণত ব্যঞ্জন ধ্বনি থাকে। ক্ষেত্র বিশেষে কিছু ব্যতিক্রম আছে। তাহলে আমরা একটু লিখে নেই। মুক্তাক্ষরের শেষে একটা পয়েন্ট, এটা মুক্তাক্ষরের শেষে স্বরধ্বনি থাকে বলে একে, এটা আমাদের ছন্দ অলঙ্কারেও লাগে, একে স্বরান্তক ধ্বনি বলে। আর বদ্যাক্ষরের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে বলে একে ব্যঞ্জনান্তক ধ্বনি বলে। এবার আসে আমাদের মূল পয়েন্ট হচ্ছে অপেক্ষা করেন, মূল পয়েন্টের জন্য অপেক্ষা করেন। আমি লিখবো, তারপরে বলবো। এটাই আমাদের মূল আজকের আলোচ্য বিষয়, হস্তিমারা কোথায় বইবে।
এখন আমরা পাবো হর্ষ চিহ্ন কোথায় বসে। বদ্যাক্ষরের স্থলে হর্ষ চিহ্ন বসে। বদ্যাক্ষরের স্থলে হর্ষ চিহ্ন বসে। হর্ষ চিহ্নটা বর্ণের নিচে থাকে, তাহলে কি লিখলাম? বদ্যাক্ষরের স্থলে হর্ষ চিহ্ন বসে। এখন কথা হচ্ছে স্যার ওটা আগে বলতে পারতেন, যেখানে ধ্বনি সম্পূর্ণভাবে থেমে যায় সেখানে হর্ষ চিহ্ন বসে, এটা বলা যায়। কিন্তু ধ্বনি কোথায় থামে কোথায় থামে না, এটা ব্যাকরণিক ব্যাখ্যা। কি ব্যাকরণিক ব্যাখ্যা? এই কারণে আপনাদের ডিটেলস দিয়ে দিলাম যাতে আপনি শতভাগ নিশ্চিত হয়ে আপনি হর্ষ চিহ্নটা ব্যবহার করতে পারেন। কারণ হচ্ছে পরীক্ষার হলে প্রশ্ন কমন পড়াটা বিষয় না, বিষয় হচ্ছে কমন পড়া প্রশ্ন আপনি সঠিকভাবে লিখে আসতে পারলেন কিনা। আপনি হর্ষ চিহ্ন ওই কোথায় যেখানে সব ধ্বনি সম্পূর্ণভাবে থেমে যায় সেখানে হর্ষ চিহ্ন ব্যবহার হয়, এটা আমি বলে দিতে পারতাম। বলে দিলে হতো কি আপনি ব্যাকরণিক ব্যাখ্যা জানতেন না, ফলে আপনি কনফিউশনে থাকতেন। এখন আপনি ব্যাকরণিক ব্যাখ্যা জানেন, এখন আপনার ব্যবহার করতে কোনোই দ্বিধা থাকবে না। চলুন কিছু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে হর্ষ চিহ্ন সঠিকভাবে দিতে পারতেছি কিনা। আমি যে শব্দটা লিখেছিলাম মাঝখানে উদাহরণের জন্য বাংলা, তাহলে এবার আসি এখানে একটু আবার আলোচনায়। বাংলা, এখন কিন্তু উচ্চারণের আগের যে দুইটা ক্লাস নিয়েছি সংবৃত বিবৃত, তারপরে নিয়েছি হচ্ছে উচ্চারণের ধ্বনির ব্যবহার। এখন কিন্তু শুদ্ধ উচ্চারণ লেখার ক্ষেত্রে আমাদের এগুলো শুদ্ধ উচ্চারণ। এই শব্দটাকে আমাদের পরীক্ষায় এই শব্দটা বানান আকারে দেওয়া থাকবে, আমার এই বানান আকারে দেওয়া শব্দটাকেই সঠিক শুদ্ধ উচ্চারণ লিখে দেখাতে হবে। সেক্ষেত্রে আমাকে ধ্বনির উচ্চারণের ধ্বনির ব্যবহার এটা আমার খুব জরুরি। দেখেন বাংলা, তাহলে বয়কার বা, এরপরে আমার অনুস্বরের জায়গায় কি? অনুস্বরের জায়গায় উমো, লয়াক আল্লাহ। এবার আমি থামতেছি কোথায়? দেখেন বাং, বাং, বাং বলে থামতেছি না, তাহলে যেখানে যেখানে থামতেছি এখানে হর্ষ চিহ্ন। লা বলে থামতেছি, স্যার থামিতো লা না, টানতে পারি না। দেখে লা ধ্বনি টানা যাচ্ছে, লা এই অক্ষরের ধ্বনিটা টানা যাচ্ছে না, যেহেতু টানা যাচ্ছে তার মানে এটা মুক্তাক্ষর। মুক্তাক্ষরের স্থলে কি হর্ষ চিহ্ন বসবে? মুক্তাক্ষরের স্থলে কিন্তু হর্ষ চিহ্ন বসবে না। তো হর্ষ চিহ্ন কোথায় বসবে? বসবে হচ্ছে বদ্যাক্ষরের স্থলে। এখন দেখেন বদ্যাক্ষর কি আছে? উমো। বদ্যাক্ষর কি আছে? উমো। তাহলে উমোটা কি? ওটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। দেখেন ব্যঞ্জন ধ্বনি আছে, এ কারণে এটা হচ্ছে ব্যঞ্জনাত্মক ধ্বনিও বলা হয়ে থাকে। এবার আসি এরকম আরো কিছু উদাহরণ, যেমন বাংলাদেশ বলেছিলাম, বাংলাদেশ, তাহলে বাং আগেটার মতোই বাং লা দেশ। তাহলে এখানে থাকতেছি কোথায় কোথায়? দেখেন খেয়াল করেন থাকতেছি কোথায়? বাং লা দেশ, দেশে কোথায় থামতেছি না? অনেকের একটা ধারণা আছে যে স্যার সবার শেষে কি শব্দের শেষে কি হর্ষ চিহ্ন দেওয়া লাগে? একদম শেষে যদি থাকে ওখানে দেওয়া লাগবে, অবশ্যই দেওয়া লাগবে। তাহলে আপনি যেখানে থামতেছেন ওখানে দিতে হবে। আপনি যেখানে হচ্ছে আপনি যেখানে ধ্বনি থামাচ্ছেন সেটা সেখানে দিতে হবে, সেটা মাঝে হোক বা শেষ হোক। এখন দেখো, এখন যদি আমি শয়ের নিচে হর্ষ চিহ্ন না দিই তাহলে শয়ের উচ্চারণটা অ থেকে যায়। অ ধ্বনি থাকতে কিন্তু সেটা যদি হর্ষ চিহ্ন না দেন তাহলে আপনার অধ্বনি থাকে, সেক্ষেত্রে উচ্চারণটা সঠিক হচ্ছে না। এই কারণে আপনাকে হর্ষ চিহ্ন অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে। আশা করি হর্ষ চিহ্ন ব্যবহার নিয়ে আপনাদের ধারণা সম্পূর্ণ হয়েছে। এরপরে যদি হর্ষ চিহ্ন নিয়ে আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিওতে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।